নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের প্রেম এবং দাম্পত্য জীবন কীরকম হয়ে থাকে সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা যাই হোক, প্রথমেই আমি বলি যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকেই আক্ষেপ করে বলে থাকেন যে মকর রাশির মানুষেরা সারা জীবন দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা এগুলোই তাদের মানে পেতে হয়। এরা জীবনে কখনো একটু সুখ শান্তি এরা কখনোই পায় না। আদৌ কিন্তু এটা ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক, মকর রাশির মানুষের জীবনে নানা রকমের সংঘর্ষ বাধা বিপত্তি এগুলো তৈরি হয়, এটা চির সত্য কথা। কিন্তু একটা কথা জানতে হবে, যে জিনিস যত মূল্যবান, যে জিনিস যত দামি না, তার মধ্যে ফিকশানটাও বেশি থাকে। আপনারা লক্ষ্য করবেন যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এত সংঘর্ষ কেন। আপনারা মানে সকলেই কম বেশি জানেন যে সৎ মানুষের বন্ধু কম থাকে আর শত্রুটা কিন্তু বেশি থাকে, আর জ্ঞানী মানুষ কম কথা বলে। তা মকর রাশির জাতক জাতিকারা এরা কর্মের উপরে বিশ্বাসী। এরা মুখে বড় হতে চায় না, কথায় বড় হতে চায় না, এরা কর্মে বড় হতে চায়। তা মকর রাশির মানুষদের জীবনে কেন সংঘর্ষটা বেশি থাকে, আমি প্রথমেই এই কথাটি বলবো। দেখুন, মকর রাশির অধিপতি হচ্ছে স্যাটার্ন, শনিদেব। তা শনিদেব তো মানে শনিদেব, এই যে স্যাটার্ন যে প্ল্যানেটটা না, এই প্ল্যানেটটা ভীষণ শীতল শান্ত। তা শনির মধ্যে রয়েছে তার মধ্যে একটা জাস্টিস, আধ্যাত্মিকতা, ন্যায়ের কারক, কর্মের কারক, ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক। তো স্যাটার্ন তার প্রথম জীবনে অনেক ঘাত প্রতিঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে তার জীবনটা অবতীর্ণ হয়েছে। রবি তার পিতা, কিন্তু শনিদেব ছোট থেকেই সে একটু পঙ্গু ছিল, তার দেখতে হয়তো অতটা ভালো ছিল না, তাই রবিদেব মানে শনিদেবকে অতটা ভালোবাসতো না। পিতার ভালোবাসা থেকে সে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। তা স্যাটার্নের কিন্তু জীবনে মানে খুব স্ট্রাগল বাধা বিপত্তির মধ্যে দিয়ে তার জীবনটা অতিবাহিত করতে হয়েছে। সেই কারণে শনিদেব সে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সে অনেক কিছু শিখেছে, সে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছে, অনেক নলেজ তার মধ্যে গ্যাদার করেছে। যার কারণে এই যে শনিদেব, তিনি সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ। কারণ কি, স্যাটার্ন মানে প্রথম জীবনে একটা মানুষের যা চাওয়া পাওয়া আশা ভোগ বাসনা যেগুলো থাকে, একটা সন্তান পিতার কাছ থেকে যে আশা করে, যে ভালোবাসা স্নেহ মমতা, সেইটা কিন্তু স্যাটার্ন কখনোই পায়নি। তার কারণে কি হয়েছে, নিজের মধ্যে গুটিয়ে গেছিল স্যাটার্ন। সেই কারণে তার জীবনে নানা রকমের সংঘর্ষের মধ্যে দিয়ে সে জীবনে অনেক কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সে গ্যাদার করেছে। যার কারণে স্যাটার্ন ভীষণ বাস্তববাদী, তিনি ন্যায়পরায়ণ, তিনি কর্মের উপরে বিশ্বাসী, তিনি ধার্মিক, তিনার মধ্যে রয়েছে সততা, তিনার মধ্যে রয়েছে ত্যাগ, তিনার মধ্যে রয়েছে বৈরাগ্য। তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, তার মানে আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি। তাহলে প্রত্যেকটা জাতক জাতিকাদের জীবনের বৈচিত্র্য, তাদের জীবনের স্বরূপগুলো মানে তাদের অধিপতি গ্রহের ওপরেই কিন্তু ডিপেন্ড করে থাকে। তা স্যাটার্নের জীবনটা তো সংঘর্ষ, সেই কারণে মকর রাশির মানুষের জীবনটাও কিন্তু ওই সেই স্যাটার্নের মতন সংঘর্ষ। আপনারা লক্ষ্য করবেন মকর রাশির প্রত্যেক জাতক জাতিকারাই কম বেশি তাদের প্রথম জীবনে না মানে খুব বাধা বিপত্তি স্ট্রাগল ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের জীবনে মানে
মানে কি বলবো, মানে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তাদের মানে জীবন যুদ্ধে এগিয়ে চলতে হয়। ঠিক আছে, এটা চির সত্য, এটা চির বাস্তব। তা দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, এই যে মকর রাশির জাতক জাতিকারা, মানে আমি একটা কথা বলতে পারি, সমস্ত মানুষের সুখ শান্তির কারকতা। এরা মানুষকে, মানে কি বলবো, এদের মধ্যে যে সেবা পরায়ণতা, এদের মধ্যে যে দয়া মায়া আবেগ কর্তব্য ভালোবাসা, এ খুব কম রাশির মানুষের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়। সেই কারণে মকর রাশির মানুষেরা না, এরা যেন পৃথিবীতে দাতা হয়ে এসছে। এরা মানুষের সেবা করতে এসছে, এরা মানুষকে দিতে চায়, এরা এরা দিতে জানে, এরা কারোর কাছ থেকে কিছু নেয় না, প্রত্যাশা করে না। এরা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে এরা মানুষের প্রতি কর্ম করে চলে। এরা ত্যাগী, এরা যোগী, এরা ধার্মিক, এরা আধ্যাত্মিক, এরা ন্যায়পরায়ণ, এরা সৎ কর্মের উপরে বিশ্বাসী। যার কারণে দেখবেন যে মানুষটি সৎ হয় না, সেই মানুষটির কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেশি থাকে। আর যার মধ্যে সংঘর্ষ বেশি, তার মধ্যে শক্তিও বেশি। এটা তো মানতে হবে। মকর রাশির মানুষদের মধ্যে মানে অদম্য ইচ্ছা শক্তি, হার না মানা, এদের মধ্যে লড়াই করার একটা মেন্টালিটি আছে। ঠিক আছে, মানে যে কাজ ধরবে সেই কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত এরা ছাড়বে না। এদের মধ্যে ধৈর্য আছে, অসীম অসীম ক্ষমতা এদের মধ্যে। এরা সাহসী, ঠিক আছে, এরা বলবান, এরা কর্মের ওপরে বিশ্বাসী। যার কারণে এই যে মকর রাশির জাতক জাতিকারা না, এরা সৎকর্মের মাধ্যমে কিন্তু এরা জীবনে আয় উন্নতি করে থাকে। তা আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে মকর রাশির মানুষদের যে ক্যারেক্টারিস্টিক, এটা কিন্তু স্যাটার্নের ন্যায়। তার মানে কি, স্যাটার্নকে কেন মানুষ এত সম্মান করে, এত ভক্তি করে, আর স্যাটার্নকে কেন মানুষ এত সমীহ করে? একটাই কারণে, তার মধ্যে রয়েছে ন্যায়পরায়ণতা, তার মধ্যে রয়েছে অনেস্টি, তার মধ্যে রয়েছে সততা, তার মধ্যে রয়েছে ধার্মিকতা, আধ্যাত্মিকতা। ঠিক আছে, এবং মকর রাশির মানুষেরা না, সেই কারণে এরা ভীষণ বাস্তববাদী, ভীষণ প্র্যাকটিক্যাল। এরা বাস্তবকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, এরা আবেগে কখনোই ভাসে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যার কারণে মকর রাশির মানুষদের জীবনে একটু ফিকশান বেশি হয়, এটা চিরসত্য। কিন্তু মকর রাশির মানুষেরাই কিন্তু জয়লাভ করে থাকে। এদের প্রথম জীবনে বাধা বিপত্তি স্ট্রাগেল ঘাত প্রতিঘাত এটা বেশি থাকে, এটা চিরসত্য। কিন্তু দেখা যায় মকর রাশির মানুষেরা, মানে লাস্টের দিকে মকর রাশির মানুষেরাই কিন্তু সব থেকে বেশি সুখী হয়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। মকর রাশির মানুষেরা হয়তো মানুষের কাছ থেকে মানে এতটা ঘাত প্রতিঘাত আঘাত ব্যথা যন্ত্রণা অবজ্ঞা অবহেলা এতটাই পেয়ে থাকে না, যার কারণে মকর রাশির মানুষেরা না একটা সময় এরা নিজেদের মধ্যে একটু গুটিয়ে পড়ে, তাদের মধ্যে একটু হতাশা ডিপ্রেশন এনজাইটি এইগুলো কিন্তু চলে আসে। মকর রাশির মানুষেরা যাদের জন্য অনেক কিছু করে, সেই মানুষগুলোই কিন্তু তাদেরকে ভুল বোঝে এবং তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এরা মানে অন্য মানুষেরা করে থাকে। কিন্তু মকর রাশির মানুষেরা তো নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই তারা কর্ম করে, এদের কর্মের পেছনে তো কোনো ইন্টেনশন থাকে না, চাওয়া পাওয়া থাকে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আমি একটা কথা বলি, মকর রাশির মানুষদের মধ্যে না একটা দৈব শক্তি আছে ঈশ্বরের। আর মকর রাশির মানুষেরা না যাকে যে কথা বলে সে কথাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফলে যায়। আমি তো বলি যে মকর রাশির মানুষদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। এরা মানে আগেই বুঝে যেতে পারে যে সামনে কি ঘটতে পারে বা কি হতে চলেছে,
এরা আগাম কিন্তু বুঝতে পারে। সেই কারণে মকর রাশির মানুষেরা খুব বাস্তববাদী হয়, প্র্যাকটিক্যাল হয়। এরা পরিবেশ, পরিস্থিতি, অবস্থার উপর ভিত্তি করে এরা জীবনটাকে অতিবাহিত করে। এরা ভীষণ হাম্বেল পার্সন হয়। এরা মানে খুব ডিসিপ্লিন, নিয়মবর্তিতার মধ্যেই এরা থাকতে পছন্দ করে। এরা পরিবারের জন্য, সমাজের জন্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের জন্য সর্বতোভাবে তাদের সাহায্য করা, হেল্প করা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এরা সর্বতোভাবেই করে চলে। কিন্তু একটা কথা কি জানেন, মকর রাশির মানুষদের না অনেকেই চট করে বুঝে উঠতে পারে না। এদের ভাবে মানুষেরা ভাবে যে এরা তো শনির অধিপতি, এদের অধিপতি গ্রহ স্যাটার্ন ভীষণ বাস্তববাদী, প্র্যাকটিক্যাল। তার মধ্যে কোনো প্রেম, ভালোবাসা, আবেগ, ইমোশান এগুলো একদমই নেই। বাইরের মানুষগুলো না এদেরকে ভুল বোঝে, ঠিক আছে? কিন্তু আদৌ কি তাই? মকর রাশির মানুষদের সঙ্গে যারা খুব ক্লোজলি যারা মেলামেশা করেছে তারাই একমাত্র জানে যে মকর রাশির মানুষদের মনটা কতটা পবিত্র, এদের মধ্যে কতটা আবেগ আছে, ইমোশান আছে, দয়া আছে, মায়া আছে, করুণা আছে, মমতা আছে। তখনই বুঝতে পারবে মকর রাশির মানুষদের মধ্যে এদের ভালোবাসার মধ্যে না একটা স্বচ্ছতা আছে, পবিত্রতা আছে। এদের ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। এরা মানুষকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে, নিঃস্বার্থভাবেই এরা কর্ম করে থাকে। তা মকর রাশির মানুষদেরকে চিনতে গেলে না নিজেদেরকেও একটু অনেস্টি হতে হবে, সৎ হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। তাহলেই তো মকর রাশির মানুষদেরকে সে চিনতে পারবে, তাই না? যেমন জলের সঙ্গে মিশে গেলে কিন্তু বোঝা যায় না। দেখবেন গঙ্গা জলকে যখন কলের জলের সঙ্গে মিশিয়ে দেবেন না, তখন বুঝতে পারবেন না যে কোনটা গঙ্গা জল আর কোনটা কলের জল। জল। তা মকর রাশির মানুষদের তারাই বুঝতে পারবে। মকর রাশির মানুষদের জীবনের স্বরূপ যাদের হবে, তাদের মতন হবে, তাদের মনের পারসেপশান, তাদের এথিক্সটা, তাদের অনেস্টিটা যদি মকর রাশির মানুষদের মতন হয়ে থাকে, তবেই সেই মানুষগুলো মকর রাশির মানুষদেরকে চিনতে পারবে। কিন্তু মকর রাশির মানুষদের একটা বড় সমস্যা কি, যে এই মানুষগুলোর জীবনে কিছু কিছু মানুষ এদের লাইফে চলে আসে, সেই মানুষটা এদের জীবন স্বরূপের থেকে না পুরো ভিন্ন মাত্রায়। এই যখন অপোজিট স্বরূপের মানুষ যখন এদের জীবনে চলে আসে না, তখনই হয় সবথেকে বড় বাধা, বিপত্তি, সংঘর্ষ। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, মকর রাশি তো 10th হাউস না, তার মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। হ্যাঁ, তাই এখন দেখা যায় যে এই দশমভাবে বৃহস্পতি নিচস্থ হয় আর কর্কট রাশিতে উচ্চস্থ হয়। তা এই যে দশমভাবে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়। আবার তুলা রাশিতে শনি আবার উচ্চস্থ হয়। আর এই তুলা রাশির অধিপতি শুক্র আবার যখন এই দশমভাবে থাকে, তখনই কিন্তু একটা ফিকশান তৈরি হয়, ঠিক আছে? গ্রহের ট্রানজিট গোচরের উপর ভিত্তি করে আমি এই কথাটা বলছি। হ্যাঁ, তখন কিন্তু যখন প্ল্যানেটগুলো সঞ্চার করে এইভাবে, তখন কিন্তু তাদের লাইফে একটা ফিকশান, একটা সংঘর্ষ, একটা ঘাত প্রতিঘাত এইগুলো এদের লাইফে চলে আসে। তো সবথেকে বড় কথা হচ্ছে যে মকর রাশির মানুষদের জীবনটা কেন এত সংঘর্ষ, তার আমি ভিডিওর প্রথম দিকেই বলে দিলাম। তার স্যাটার্নের যে ক্যারেক্টার, শনির দেবের যে জীবন বৈচিত্র্যটা, তাহলে সেই মকর রাশির অধিপতি গ্রহ তো সেই শনি। তার তার মতনই তাদের জীবনের সেই ভাবাবেগ বলুন, তাদের জীবন বৈচিত্র্য বলুন, তাদের
মানে জীবনের চলার পথ সব কিছুই তো একটু সংঘর্ষ, বাধা বিপত্তি থাকবে। আর একটা কথা মনে রাখবেন আপনারা, যে মানুষের জীবনে না সংঘর্ষ যত বেশি হয় না, সেই মানুষ কিন্তু ততই জীবনে সাকসেস হয়। দেখবেন যে নদীর গতিপথে বাধা বেশি হয় না, সেই নদীর মানে প্রবাহের বেগটাও কিন্তু বেশি থাকে। তা মকর রাশির জীবনের চলার পথটা মানে খুবই সংঘর্ষ হয়। সেই কারণে তাদের জীবনের মানে ধারার গতিবেগটাও কিন্তু অন্য অন্য রাশিদের থেকে অনেক বেশি। ঠিক আছে, এরা হার মানতে জানে না, এরা থামতে জানে না, এরা বীর, এরা যোদ্ধা, এরা যুদ্ধ করে। ঠিক আছে, লাইফে এরা অনেক কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা গ্যাদার করে থাকে। আমি তো মকর রাশির মানুষদেরকে স্যালুট জানাই, যে মকর রাশির মানুষেরা এত তাদের ভালোবাসা পবিত্র, মানে সেই গঙ্গা জলের মতন। তার মানে আমরা যখন পূজা পার্বণ করতে যাই তখন গঙ্গা জলটা লাগে। তা মকর রাশির মানুষদের না, মানে সংসারে দেখবেন যত মানুষ আছে না, যা কিছুই করুক না কেন, দেখবেন মকর রাশির মানুষদেরকে না হলে না কোনো কাজই যেন উদ্ধার হতে চায় না। আমি এটা গর্বের সহিত এই কথাটি বলতে বাধ্য হচ্ছি। মকর রাশির মানুষরা এতটাই এরা ইম্পর্টেন্ট পারসন হয়, আর এরা এত ইম্পর্টেন্ট যার কারণে সংঘর্ষটাও বেশি থাকে। দেখবেন মানে যখন নিচের তালার কিন্তু চাপটা বেশি সহ্য করতে হয়, আর ওপরের যে যত তালা ওপরের দিকে থাকে সেই তালার চাপটা কিন্তু তত কমতে থাকে। ঠিক আছে, আর নিচের তালার চাপটা কিন্তু বেশি থাকে। তার মানে নিচের তালার উপরে ভর করে ওপরের ফ্লোরগুলো কিন্তু অবস্থান করে থাকে। তা মকর রাশির মানুষদের ওপর ডিপেন্ড করে, ভিত্তি করে অনেক মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, সাকসেস এগুলো কিন্তু প্রাপ্তি লাভ করে থাকে অন্যান্য মানুষগুলো। আমি সেই কারণেই বলতে চাই, অন্য মানুষদের সাফল্যতা, অন্য মানুষদের সাকসেস, তার উৎস হচ্ছে মকর রাশির মানুষেরা। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, গর্বের সহিত আমি এই কথাটা বলতে পারি। তাই এবার আমি চলে আসব যে মকর রাশির মানুষদের প্রেম এবং বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কেমন হয় সেই বিষয় নিয়ে এবার আমি আলোচনা করব। তা দেখুন, প্রথমেই বলি, অনেকেই মনে করেন যে মকর রাশির মানুষদের মধ্যে প্রেম, ভালোবাসা, আবেগ, ইমোশান, হ্যাঁ, কোনো কিছুই নেই, কিন্তু আদৌ তা নয়। মকর রাশির মানুষদের হৃদয় কৃপাময়, দয়াময়, গঙ্গার মতন পবিত্র, স্বচ্ছ। ঠিক আছে, এদের একটু রাগ জেদ একটু বেশি থাকে, কিন্তু এদের হৃদয়টা না ভীষণ কোমল, ভীষণ নরম। মানে সেই কাঁকড়ার খোলসটা যেমন, ওপরের আবরণটা যেমন একটু শক্ত হয়, কিন্তু তার ভেতরের যে অংশটা দেখবেন কতটা নরম। ঠিক আছে, তা মকর রাশির মানুষদের মধ্যে রয়েছে মানে সেবা পরায়ণতা, এদের মধ্যে রয়েছে মায়া, মমতা। ঠিক আছে, এদের মধ্যে রয়েছে কি বলুন তো, প্রেম। মানে প্রেম তো কি, প্রেমই হচ্ছে জীবনের সবথেকে বড় মাহাত্ম্য, তাই না? জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। এদের প্রেম ভালোবাসা, বললাম না, পবিত্র, স্নিগ্ধ। এদের হৃদয়ে কোনো খাত থাকে না। ঠিক আছে, এরা যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। এদের ভালোবাসার মধ্যে কোনো ইন্টেনশান থাকে না। আমি এটা গর্বের সহিত বলতে পারি। আর একটা কথা আমি বলবো এখানে, মকর রাশির দেখুন 10th হাউসটা কী হচ্ছে, কর্মভাব, তাই না? এর অধিপতি শনি, তাই তিনি হলেন কর্মের কারক, হ্যাঁ, ন্যায়ের কারক, সততার কারক। তিনি বাস্তববাদী, প্র্যাকটিক্যাল, কর্তব্যপরায়ণ, সেবাপরায়ণ। ঠিক আছে, তার মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, করুণা, এদের মধ্যে অন্তর্নিহিত একটা মানে
সেই ভালোবাসা যেটা কিনা মানুষকে শীতল করে, পবিত্র করে, স্নিগ্ধতা আনে মানুষের জীবনে। এরা এরা জানে এরা জানে প্রেম প্রেম কাকে বলে, ঠিক আছে? এদের মনে সর্বতই এই চিন্তাটাই এদের মধ্যে থাকে যে প্রেম, সেবা, ভালোবাসা এটাই হচ্ছে জীবনের পরম ধর্ম, পরম কর্তব্য। এরা মানুষকে দিতে ভালোবাসে, নিতে ভালোবাসে না, ঠিক আছে? আপদে বিপদে মানুষের পাশে এরা সর্বত গিয়ে দাঁড়ায়। এদের প্রেম ভালোবাসার মধ্যে আমি আগেই বলেছি যে এদের প্রেম ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। এদের প্রেম হলো পবিত্র। এদের প্রেমের মধ্যে মানে সেই স্বচ্ছতা আছে, সেই গঙ্গা জলের ন্যায় পবিত্র, ঠিক আছে? এই কারণে আমি একটা কথা বলতে চাই, এই সব মানুষেরা মানে যাকে ভালোবাসে তার জন্য এরা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। আর এরা যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাই অনেক সময় এদেরকে ভুল বোঝে, মিসগাইড করে, হিমোলেট করে, অপবাদ, বদনাম এগুলোও কিন্তু এদেরকে অনেক সময় নিতে হয়। এটাই কিন্তু মকর রাশির জীবনে সবথেকে বড় কষ্টের একটা মানে কি বলবো, একটা মানে ট্র্যাজি, মানে সরি, মানে এটাই হচ্ছে এদের জীবনের সবথেকে বড় অবসাদ, ঠিক আছে? যার কারণে এরা অনেক সময় না নিজের মধ্যে এরা গুটিয়ে পড়ে। মানুষের ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট, লাঞ্ছনা গঞ্জনা পেতে পেতে এদের হৃদয়টা না অনেক সময় মানে একটু পাথর হয়ে যায়। তবুও যে ওরা মকর রাশি, তবুও মানুষের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দেখলে এরা মানে বসে থাকতে পারে না, আবার সেই মানুষের পাশে গিয়েই এরা দাঁড়ায়। এইটা মানে মকর রাশির মানুষেরা যে কতটা বিনয়ী বিনম্র, মানে মকর রাশির মানুষদের সঙ্গে না মিশলে একদমই বোঝা যায় না। তা আমি একটা কথা বলতে পারি যে মকর রাশির মানুষেরা না ওই মুখে বলে না যে আমি তোমাকে খুব বেটার ভালোবাসি। এরা এদের কর্তব্য, এদের সেবা, ঠিক আছে, এর মাধ্যমেই কিন্তু এরা ভালোবাসাটাকে এরা ইমপ্লিমেন্ট করে, ব্যক্ত করে। এদের এদের ভালোবাসার মধ্যে রয়েছে একটা স্বচ্ছতা, একটা স্নিগ্ধতা। এদের ভালোবাসা মানে দিয়ে মানুষের জীবনকে এরা স্নিগ্ধ করতে পারে, স্বচ্ছ করতে পারে। কিন্তু মানে দেখা যায় যে অনেক সময় এদের স্বরূপের ভিন্ন বৈচিত্র্যের মানুষ যখন এদের জীবনে চলে আসে না, তখন সেই মানুষগুলো এদের ভালোবাসাটা না বুঝতে পারে না, ঠিক আছে? তা আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে মকর রাশির মানুষের জীবনে এই যে মানে দাম্পত্য জীবনে কেন এত বাধা বিপত্তি তৈরি হয়, এটাই আমি বলবো। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ সৎ, ধার্মিক, আপনারা ভীষণ বাস্তববাদী, ভীষণ প্র্যাকটিক্যাল। তা আমি একটা কথা বলতে চাই, যখন কোনো জাতক জাতিকাদের বিবাহ যখন ঠিক হয়, তা বিবাহের আগে না মানে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেওয়াটা উচিত। আপনারা মকর রাশি, আপনাদের অধিপতি কে? আপনাদের অধিপতি হচ্ছে শনিদেব। তার মানে স্যাটার্ন কি? স্যাটার্ন হচ্ছে কর্মের কারক, সততার কারক, ঠিক আছে? সে ভীষণ প্র্যাকটিক্যাল। স্যাটার্ন কখনো আবেগে ভাসে না, ইমোশানে ভাসে না, ঠিক আছে? বাস্তবকে আঁকড়ে এরা থাকতে চায়। তো এবার যদি মকর রাশির কোনো জাতক জাতিকাদের যদি দেখা যায় যে ধরুন মীন রাশির অধিপতিকে বৃহস্পতি। তা বৃহস্পতি তো কারুর শত্রু তেমন হয় না, হ্যাঁ, ঠিক আছে? তা যদি মকর রাশির জাতক জাতিকাদের যদি মীন রাশির কোনো জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ হয়, তাহলে সেটা অনেকটাই শুভ হয়। শুধু রাশির সঙ্গে ম্যাচ করলে হবে না, আমি পরপর আলোচনা করব পাট করে।
আগে রাশিটা বলি, তারপরে মানে আম, কি কি কন্ডিশান থাকা উচিত পরপর আমি বলবো। তা এবার মকর রাশির মানুষদের সঙ্গে যদি কর্কট রাশির মানুষদের বিবাহ হয়, তার মানে কি, মানে কর্কট রাশির অধিপতিকে চন্দ্র, তার মানে চন্দ্রের কিন্তু কোনো প্ল্যানেট শত্রু হয় না, ঠিক আছে? চন্দ্রের সঙ্গে কোনো প্ল্যানেট শত্রুতা করে না। সেই কারণেই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আগে মানে চয়েসটা করতে হবে কর্কট রাশিকে। তারপরে কি বললাম, মীন রাশিকে। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল, তার মানে কি, মঙ্গলটাও কিন্তু সে অনেকটাই প্র্যাকটিক্যাল, তার মধ্যে পরাক্রম আছে, হ্যাঁ, তার মধ্যেও রাগ আছে, জেদ আছে। তা যদি বৃশ্চিক রাশির সঙ্গে যদি মকর রাশির বিবাহ হয়, তবুও অনেকটাই ম্যাচ করবে, হ্যাঁ। এবার এবার দেখুন, যেসব রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, তার মানে কি, তুলা রাশি, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। তারপরে বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, তার মানে বৃষ রাশি তুলা রাশির সঙ্গে যদি বিবাহ হয়, তাহলে কিন্তু মেন্টালের দিক দিয়ে ম্যাচ করবে না, ঠিক আছে? তারপরে দেখুন এখানে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহকে বুধ, তার মানে বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে বালক গ্রহ, তার মানে বুধের ওপরেও কিন্তু অন্য অন্য প্ল্যানেটরা কিন্তু অতটা শত্রুতা করে না, ঠিক আছে? তাহলে যদি কন্যা রাশির সঙ্গে সরি মিথুন রাশির সঙ্গে যদি বিবাহ হয়, ঠিক আছে, তাহলেও কিন্তু অতটা সমস্যা হবে না। কন্যা রাশির সঙ্গে যদি বিবাহ হয়, তার মানে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, ঠিক আছে, তাহলেও কিন্তু অতটা সমস্যা হবে না। আবার যদি মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ হয়, তাহলে তো কোনো সমস্যাই নেই। তার কারণ তাদের মেন্টালিটি, তাদের মনের পারসেপশান একই রকম হবে। তা বিবাহের আগে রাশি দেখতে হয়, তারপরে দেখতে হয় যে মাঙ্গলিক আছে কি না। কেবলমাত্র রাশি ম্যাচ করলে চলবে না। ধরুন মকর রাশির কোনো জাতক জাতিকার সঙ্গে দেখা গেল যে, ধরুন এখানে মীন রাশির কোনো জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ হচ্ছে, তার মানে আপনারা বুঝলেন যে রাশির সঙ্গে তো ম্যাচ আছে, তাহলে তো অসুবিধা নেই। কিন্তু আদেও তা নয়, রাশি দেখতে হবে, তার পাশাপাশি দেখতে হবে সেই জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে, সেই জাতক বা জাতিকার মানে জন্মসূত্রে সে মাঙ্গলিক আছে কি না, সেইটা দেখতে হবে। দেখা গেল মকর রাশির কোনো জাতক জাতিকাদের সঙ্গে মীন রাশির কোনো জাতক জাতিকাদের সম্বন্ধ বা বিবাহ ঠিক করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মীন রাশির ওই জাতক বা জাতিকার মানে জন্ম ছকে সে মাঙ্গলিক আছে, তার মানে তার চন্দ্র রাশিতে মঙ্গল বসে আছে, তার মানে সে জন্মসূত্রে মাঙ্গলিক। তাহলে কিন্তু রাশির সঙ্গে ম্যাচ করে বিবাহ দিলেও কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে না, সেখানে সংঘাত, বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে। তার কারণ কি, যে একটা মাঙ্গলিকের সঙ্গে যখন নন মাঙ্গলিকের যখন বিবাহ হয়, তখন কিন্তু দাম্পত্য জীবন কখনোই সুখের হয় না। বিবাহের পরে নানা রকমের সংঘর্ষ, ঘাত প্রতিঘাত, হ্যাঁ, তারপরে বিচ্ছেদের একটা বাতাবরণ কিন্তু তৈরি করে দেয়। তাহলে আপনারা কি করবেন, আপনাদের মানে বিবাহের ক্ষেত্রে দেখবেন সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক আছে কি না, আগে এইটা দেখতে হবে, ঠিক আছে? যদি ধরুন কোনো জাতক জাতিকার যদি মাঙ্গলিক থাকে, জন্মসূত্রে সে যদি মাঙ্গলিক হয়, তাহলে সেই মাঙ্গলিক জাতক জাতিকাদের সঙ্গে যদি বিবাহ দেওয়া হয়, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে ধরুন মানে কোনো জাতক বা জাতিকাদের জন্মসূত্রে তাদের কোনো মাঙ্গলিক নেই, ঠিক আছে, তারা মাঙ্গলিক নয়, কিন্তু
যদি কোনো নন মাঙ্গলিক জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে নানা রকমের সংঘর্ষ, বাধা, বিপত্তি এইগুলো তৈরি হবে। তাদের বিবাহিত দাম্পত্য জীবন কখনোই সুখের হবে না। ঠিক আছে, আমি নিশ্চয়ই ভিডিওতে বোঝাতে পারলাম। যদি কোনো জাতক জাতিকাদের মানে জাতিকাদের মেটাল বাচ্চাটে মাঙ্গলিক থাকে তাহলে আপনারা মাঙ্গলিক জাতক জাতিকা খুঁজবেন। মাঙ্গলিকের সঙ্গে বিবাহ দিলে কোনো সমস্যা তৈরি হয় না, কিন্তু মাঙ্গলিক নন মাঙ্গলিকের সঙ্গে বিবাহ দিলে কিন্তু দাম্পত্য জীবন কিন্তু কখনোই সুখের হবে না। বাধা, বিপত্তি, ঘাত প্রতিঘাত, স্ট্রাগেল এইগুলো তৈরি করে দেবে। অনেক সময় বিবাহ বিচ্ছেদ এইগুলোও তৈরি হবে। ঠিক আছে, শুধু রাশির সঙ্গে ম্যাচ করালে হবে না, দেখতে হবে সে মাঙ্গলিক আছে কি না, হ্যাঁ সেটাও কিন্তু দেখতে হবে। তা এইটা যদি আপনারা একটু দেখাশোনা করে যদি বিবাহের আগে এই মেটাল বাচ্চাটা যদি জাতক জাতিকাদের একটু যাচাই করে নেওয়া যায় তাহলে কিন্তু বিবাহের ক্ষেত্রে অতটা বাধা বিপত্তি হয় না। তা আমি আপনাদের একটা কথা আমি বলতে চাই, আপনাদের বিবাহের ক্ষেত্রে ধরুন যেখানেই আপনাদের বিবাহ ঠিক হোক না কেন, ঠিক হওয়ার আগে জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে তারপরে আপনারা বিবাহের ফাইনাল কথাটা ঠিক করবেন। ঠিক আছে, একবার বিবাহ হয়ে গেলে তো আর কিছু করার থাকে না, যার কারণে সেই ছেলেটি বা মেয়েটির সারা জীবন একটা নানা কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। অনেক সময় তাদের জীবনে একটা সংঘর্ষ, একটা সংঘাত, একটা বিচ্ছেদের বাতাবরণ তাদের জীবনে চলে আসে। তা আপনারা এই জিনিসটা করবেন, তাহলে দেখবেন বিবাহের ক্ষেত্রে এতটা সমস্যা কিন্তু তৈরি হবে না। তার মাঙ্গলিক আছে কিনা সেটা দেখবেন, রাশিটাকে ম্যাচ করাবেন এবং দেখা যাচ্ছে তার নক্ষত্রগুলো কোনভাবে, কোন অবস্থায়, কত ডিগ্রিতে অবস্থান করে আছে। সেই কারণেই আমি একটা কথাই বলতে চাই যে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করে তারপরেই আপনারা বিবাহের ফাইনাল কথা ঠিক করবেন। এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো, আবার দেখা যায় যে হয়তো কোনো জাতক জাতিকাদের জন্মসূত্রে সে মাঙ্গলিক না, কিন্তু গ্রহের গোচরের ওপর ভিত্তি করে মঙ্গল যখন লগ্ন থেকে সেকেন্ড হাউজে, ফোর্থ হাউজে, সেভেন্থ হাউজে, অষ্টম 8 হাউজে, 12 হাউজে যখন অবস্থান করে তখন কিন্তু মঙ্গলের একটা নেগেটিভ এফেক্ট তৈরি হয়। ধরুন কোনো জাতক জাতিকাদের যে সময় ধরুন বিবাহের তারিখ, ডেট নির্ধারণ করা হচ্ছে, দেখা যাচ্ছে সেটা জাতক হতে পারে বা জাতিকা হতে পারে, সেই সময় দেখা গেল যে সপ্তমভাবে মঙ্গল বসে আছে, হ্যাঁ, বা অষ্টমভাবে মঙ্গল বসে আছে, তখন কিন্তু সেই সময়টা এই ট্রানজিট গোচরটা তো বেশি দিন থাকে না, অল্প কয়েকটা দিনের জন্য। সেই সময়টাই কি করতে হয়, তখন একটু কয়েকটা মাস ওয়েট করার পরে তারপরে কিন্তু বিবাহ দিলে সুবিধা হয়। ঠিক আছে, ওই সময়ও কিন্তু বিবাহ হলে কি হয়, বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, একটু বিলম্ব এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে, ট্রানজিস্টের ওপর ভিত্তি করে যে যে মাঙ্গলিকটা হয় সেটা খুব স্বল্পস্থায়ী। ঠিক আছে, সেটা হয়তো কিছু দিনের জন্য, তা সেই দিকটাও কিন্তু দেখতে হবে। হ্যাঁ, তো আপনারা বিবাহের ক্ষেত্রে যে কোনো অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নেবেন বিবাহ দেওয়ার আগে, তাহলে আপনাদের এই দাম্পত্য জীবনে কিন্তু এতটা সমস্যা তৈরি হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। এরপরে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আপনারা কি ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই সব ভিডিওগুলো তৈরি করার। ঠিক আছে, তারপরে আপনাদের সামনে সেই ভিডিওগুলো উপস্থাপন করব। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে এখন আসি, নমস্কার, জয় মাতা।